Hello everyone, welcome to my channel, Engineer's Head. আমি আজকে তোমাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টা নতুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? আচ্ছা, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তোমাদের সাথে আছি পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আই হোপ তোমরা গেস করতে পারছো যে আজকে আমরা আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা আজকে ডুয়েট এডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংলিশ নিয়ে আলোচনা করব। ইংলিশটা কেন গুরুত্বপূর্ণ? ইংলিশটা এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ ইংলিশই একমাত্র সাবজেক্ট যেটাতে আমাদের এডমিশনে আলাদাভাবে পাস পাস করতে হয়। অর্থাৎ এই সাবজেক্টে আলাদা করে আমাদের পাস মার্কিং আছে। যদি ন্যূনতম আমরা ওই পাস মার্কটা না পাই, তাহলে এডমিশনের অন্যান্য সাবজেক্টগুলোতে যদিও ভালো করি, এইখানে আমাদের ফেল হিসেবে গণ্য করা হবে। সো আমাদের এডমিশনে ভালো রেজাল্ট করতে গেলে, ডুয়েটে চান্স পেতে গেলে অবশ্যই আমাদেরকে ওই ন্যূনতম পাস মার্ক ইংলিশে তুলতে হবে। সেই জন্য আমাদেরকে এই বিষয়টাকে একটু আলাদাভাবে অবশ্য গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি। আমরা শুরুতেই ইংলিশের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, ইংলিশের যে টপিকগুলো আমাদের এডমিশনের সিলেবাসে আছে সেগুলো আমরা আবার একটু দেখব। যদিও আমরা আমাদের নন ডিপার্টমেন্ট সিলেবাসের পার্টে আমরা ইংলিশকে নিয়ে তখন আলোচনা করেছিলাম, তারপর আমরা এখন ইংলিশটাকে একটু বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যদি কেউ এখনো নন ডিপার্টমেন্ট পার্টের সিলেবাসটা দেখে না থাকো, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের এই সিলেবাসটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ নন ডিপার্টমেন্ট পার্টের সিলেবাসটা দেখে নিতে পারো। আমি এখানে আবার আলাদাভাবে একটু ইংলিশটা নিয়ে আলোচনা করছি। ইংলিশে আমাদের যে টপিকগুলো আছে, শুরুতে আমাদের দেওয়া আছে ইউজেস অফ টেন্স। এই টেন্সের মধ্যে আমাদের থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, কারেকশন অফ ইরর্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইন সেন্টেন্সেস, ফাংশনাল ইউজ অফ অল কাইন্ডস অফ টেন্স। আমাদের টেন্স সম্পর্কে সবারই ন্যূনতম ধারণা আছে। তো সেইখান থেকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, কারেকশন অফ ইরর্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, এখানে শুরুতে আমি আরেকটা কথা বলে রাখি। আমরা আমাদের ইংলিশের জন্য এইখানে যে শুধুমাত্র বিষয়গুলো আছে, আমরা আসলে শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। কারণ আমাদের এই যে ইউজেস অফ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার, এই ইউজেস অফ টেন্সের মধ্যে দেখো আমাদের যে কারেকশন আছে, কারেকশনটা যে শুধুমাত্র টেন্সের উপর ডিপেন্ড করবে বিষয়টা কিন্তু এমন না। কারেকশন জিনিসটি হচ্ছে সম্পূর্ণ গ্রামার। আমি যদি সম্পূর্ণ কারেকশনগুলো সঠিকভাবে পাঠতে চাই, লিখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ ইংলিশ সম্পর্কে একটা ধারণা নিতে হবে। ওই ধারণা না থাকলে আসলে কারেকশন গুলা সলভ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে সিলেবাসটা বা এডমিশন ইংলিশের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা শুধুমাত্র যে এইগুলাই এখানে স্পেসিফিক যে বিষয়গুলো আছে সেগুলো দেখবো, বিষয়টা কিন্তু এমন না। আমরা শুরু থেকে শুরু করব, সম্পূর্ণ ইংলিশ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের এই কারেকশনের বিষয়গুলো কোনো সমস্যা না হয়। আচ্ছা, তারপর আমাদের আছে সেন্টেন্স স্ট্রাকচার। এইখানটাতে আমাদের আছে টাইপস অফ ক্লজ অ্যান্ড সেন্টেন্সেস, চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন মেনশন ইন ব্র্যাকেটস, কমপ্লিটিং সেন্টেন্স। তারপর আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে আইডেন্টিফাইং দ্য ইউজেস অফ ডিফারেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার প্লেস অ্যান্ড ফাংশন ইন এ সেন্টেন্স। অর্থাৎ আমাদের হয়তো এরকম ভাবে থাকতে পারে যে আমাদের সম্পূর্ণ একটা সেন্টেন্স দেওয়া থাকলো, সেই সেন্টেন্সে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে, সেখান থেকে আমাদের ওই ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে হবে যে সেটা কোন পার্টস অফ স্পিচ, এই টাইপের কিছু। অথবা একটা সেন্টেন্স, সম্পূর্ণ সেন্টেন্স থাকলে সেখানে আন্ডারলাইন করা একটা ওয়ার্ড দিয়ে সেখানে ওই সেন্টেন্সে তার অবস্থান চেঞ্জ করতে হবে এবং সম্পূর্ণ সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, ওইরকম ভাবে থাকতে পারে। আমরা এই বিষয়গুলো দেখবো সামনে। দেন ইউজ অফ প্রিপোজিশন, এর মধ্যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন, ইউজ অফ ফ্রেজাল প্রিপোজিশনস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো আছে সেগুলোর আমাদের ইউজ দেখতে হবে, এবং ফ্রেজাল কিছু প্রিপোজিশন আছে সেই বিষয়গুলো আমরা দেখবো। এখানে একটু বলে রাখি যে আমাদের আসলে ফ্রেজাল প্রিপোজিশন বলতে কি বোঝায়। ফ্রেজাল প্রিপোজিশন বলতে হচ্ছে, ফ্রেজ জিনিসটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। তো প্রিপোজিশনের মধ্যে কিছু প্রিপোজিশন থাকতে পারে যে গ্রুপ করা কিছু প্রিপোজিশন, সিঙ্গেল প্রিপোজিশন না, গ্রুপ করা প্রিপোজিশন গুলো যেগুলো, সেগুলোকে আমরা বলতেছি ফ্রেজাল প্রিপোজিশনস।
idioms and phrases. Uses of idioms and phrases in written and verbal communication providing accurate meaning. তাহলে আমাদের যে ইডিয়মস ফ্রেজ ইন ইডিয়মস যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের সেন্টেন্স মেক করতে হবে আর কি ওইগুলো দিয়ে। তারপর আমাদের আছে ভয়েস, চেঞ্জ অফ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা। তো আমরা তো ভয়েস সম্পর্কে আমাদের আইডিয়া আছে আশা করি। তো সেই ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ আসতে পারে অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড ভাইস ভার্সা। এখানে আমি একটু বলতে চাই যে আসলে ভাইস ভার্সা বলতে কি বোঝায়। ভাইস ভার্সা হচ্ছে তার উল্টো জিনিসটা, অর্থাৎ এই যে আমাদের এখানে বললো যে চেঞ্জ অফ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ আমাদের যে ভয়েস চেঞ্জ করতে পারে সেটা আসতে পারে, এবং যেহেতু বলা আছে ভাইস ভার্সা তার মানে উল্টোটাও হইতে পারে, উল্টোটা বলতে প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ এরকম হতে পারে। তো এই ভাইস ভার্সা বলতে আমাদের এই আসলে উল্টো জিনিসটাকে বোঝায়। তারপর আমাদের আছে ইংলিশ ভোকাবুলারি, এর মধ্যে সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোফোনস, হোমোগ্রাফস অ্যান্ড হোমোনিমস এই জিনিসগুলো আসতে পারে। আমাদের রিডিং, রিডিং কম্প্রেনশন এই জিনিসটা থাকতে পারে, সেখান থেকে আমাদের একটা রিডিং থাকতে পারে, সেখান থেকে কিছু প্রশ্ন হতে পারে, এমসিকিউ হতে পারে, এই টাইপের কিছু জিনিসও থাকতে পারে। তারপর আমাদের আছে ভার্বাল। ভার্বালের মধ্যে আছে হচ্ছে ফাংশনাল ইউজ অফ দ্য মেইন ভার্ব, জিরান্ড, ইনফিনিটিভ, মোডালস অ্যান্ড পার্টিসিপলস। আই হোপ তোমাদের এইগুলা নিয়ে একটু একটু ধারণা আছে, যদিও ধারণা না থাকে আমরা হয়তো এই বিষয়গুলো জানি, ঠিক আছে। তো তারপরও আমরা আসলে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যদি ধারণা থাকে তাহলে তো ভালো, আর যদি মনে হয় যে না আমি আমার কোনো ধারণা নেই, হয়তো কোথাও একটু একটু মনে হয় নাম শুনেছি যে জিরান জিনিসটা কি, ইনফিনিটিভ জিনিসটা কি, ওইরকম হলেও কোনো সমস্যা নেই। যদি এরকম হয় যে না আসলে আমি এইরকম কোনো নামই শুনি নেই কখনো, তারপরও আশা করি কোনো সমস্যা হবে না, তোমরা লেগে থাকো। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আমরা যখন এই বিষয়গুলো দেখবো, পড়াবো, তারপরে তুমি হয়তো এই কথাটা আর বলতে পারবে না যে আসলে আমি কখনো এই নামটা শুনি নাই বা এই জিনিসটা কি বুঝি না। তো মোট কথা আর এক কথা যে আসলে আমাদের লেগে থাকতে হবে, আমাদের বিষয়গুলো দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তাহলে আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, তারপর আমরা দেখি আমাদের দেওয়া আছে ট্রান্সলেশন, ঠিক আছে। তো আমাদের ট্রান্সলেশন হতে পারে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা। দেখো এখানেও কিন্তু আমাদের আবার ভাইস ভার্সা বলা আছে। তো এই ভাইস ভার্সা যেটা আমরা ইজিলি এখন বুঝতে পারছি যে এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের যেহেতু বলা আছে বেঙ্গলি টু ইংলিশ, তার মানে ভাইস ভার্সাতে আমাদের ইংলিশ টু বেঙ্গলিও থাকতে পারে। আচ্ছা, এখানে একটু আমি একটু বলি যে আমাদের কিন্তু এরকম একটা প্রবণতা থাকে যে আমি আসলে হয়তো যারা আমি আমার মতো বলতেছি, যে যারা হয়তো আমরা ইংলিশ একটু কম জানি, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্রবণতা থাকে যে আমি আসলে ইংলিশটা জানি না, আমি এই জিনিসটা তো অনেকের হচ্ছে ফোবিয়া কাজ করে, ভয় পায়। তো আমি শুধু একটা কথাই বলবো যে আসলে ভয় বিভিন্ন জিনিস, এক একজন মানুষের ভয়ের টাইপ এক এক রকম। কেউ ফিজিক্সে ভয় পায়, কেউ ইংলিশে ভয় পায়, কেউ বাংলা ভয় পায়, কেউ কুকুর ভয় পায়, কেউ মানুষ ভয় পায়। তো আমি বলবো যে আসলে ভয় জিনিসটা এটা সবারই আছে, কেউ স্বীকার করুক বা না করুক, তবে আমাদের হচ্ছে এই ভয়টাকে কাটাতে হবে। আর এই ভয়টাকে কাটানোর জন্য আমি প্রথম থেকে যে সম্পূর্ণ বিষয়টাকে জেনে যাব বিষয়টা কিন্তু এমন না, আমাকে আস্তে আস্তে জানতে হবে। এবং জাস্ট আমি যদি প্রথম অবস্থায় বুঝতেও না পারি কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে মনে রাখতে হবে যে আমি এই জিনিসটা সম্পর্কে কিছুই জানি না, এখন জাস্ট নাম শুনলাম। তো আমি শুধু নামটা শুনে যাই, পরবর্তীতে যাতে কোথাও কখনো যদি আমি এরকম মনে হয় যে আমি আবার এই নামটা শুনছি, যাতে আমার মাথায় এই জিনিসটা কাজ করে যে হ্যাঁ আমি তো এই নামটা আগে কোথাও শুনেছি। তো এইভাবে এইটি হচ্ছে আসলে শিক্ষার শুরু। তো এইভাবে আমাদের শুরুটা করতে হবে। তো আমি আমার মতো যারা আছে যে আমরা হয়তো ইংলিশটা একটু কম জানি, তো আমিও তাদেরকে এই অ্যাডভাইসটাই দিব যে তোমরা হচ্ছে জাস্ট লেগে থাকো, আর আমি যা বলি একটু শোনো, দেখার চেষ্টা করো, জাস্ট আমার কথাটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, যে পরবর্তীতে যাতে শুনলে মনে হয় যে না আমি এই জিনিসটা কোথাও শুনেছি, এই বিষয়টা তো মনে হয় এরকম ছিল, ঠিক আছে। তো এইখানে এইটা নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ভাইস ভার্সা জিনিসটা নিয়ে আবার আমি একটু বললাম যে শুরুতেই দেখো এখানে আমাদের ভয়েসে যখন ভাইস ভার্সা ছিল, তো তখন হয়তো আমরা অনেকেই জানতাম না যে আসলে ভাইস ভার্সা জিনিসটা কি। তো আমি যখন ওইখানে একবার বললাম যে ভাইস ভার্সা জিনিসটা হচ্ছে এই যে উল্টা কোন একটা জিনিস, তাহলে যখন আমার এই ট্রান্সলেশনে আবার ভাইস ভার্সা জিনিসটা আছে, তখন কি তোমার মাথায় কাজ করতেছে না যে হ্যাঁ এটা তো এই উল্টা জিনিসটা ছিল, যে ওইখানে অ্যাক্টিভ টু প্যাসিভ ছিল, ভাইস ভার্সা বলছে তার মানে প্যাসিভ টু অ্যাক্টিভ হতে পারে। এই যে জিনিসটা কাজ করা, মাথায় কাজ করা, এইটাই মনে করছে তোমার শিক্ষার শুরু। তো এইভাবেই প্রত্যেকটা জিনিস কাজ করবে।
আশা করছি তোমরা বিষয় মানে তোমরা হচ্ছে লেগে থাকবে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমাদের যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এই ইউজটা তো আমরা সচরাচর সবসময় করে থাকি। আমাদের হচ্ছে এর মধ্যে আছে ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল লেটার্স অ্যাপ্রোপ্রিয়েটলি ইন দ্য সেন্টেন্স। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্কের যে ইউজগুলো একটা প্যাসেজ থাকতে পারে, সেন্টেন্স আকারে থাকতে পারে, ওইগুলোর মধ্যে আমাদের এই পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ইউজ করতে হবে আগে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইংলিশের সিলেবাস। যদি আগামী এডমিশনে নতুন কোনো কিছু অ্যাড না করা হয় তাহলে মোটামুটি এটাই হবে আমাদের জন্য ইংলিশের সিলেবাস। তো যদি আর কোনো বিষয় অ্যাড হয় তাহলে অবশ্যই তো আমরা সেটা আমাদের পরীক্ষার আগে জানতে পারবো। তো তখন আমরা প্রয়োজন আবার নতুন যদি কোনো জিনিস অ্যাড করা হয় সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। এটাই ছিল আমাদের ওভারঅল ইংলিশের সিলেবাসটা। তো আমি শুরুতেই যেটা বলছিলাম যে আমরা আসলে এইখানে স্পেসিফিক যে টপিকগুলো দেওয়া আছে আমি চাইলেই কিন্তু শুধুমাত্র ওই টপিকগুলো নিয়ে আলোচনা করতে পারবো না, ঠিক আছে? কারণ এইখানে এই যে ইউজ অফ টেন্স, এই টেন্স গঠন করতে কিন্তু আমার মানে পিছনে কিন্তু অনেক নলেজ গ্যাদার করতে হবে। তো আমরা হচ্ছে হয়তো সম্পূর্ণভাবে A to Z শুরু থেকে শুরু করে সবগুলা বিষয় নিয়ে কথা বলে পারবো না। বাট আমি চাইবো যে শুরু থেকে আমরা একদম শুরু থেকেই শুরু করবো। শুরু থেকেই একটু সম্পূর্ণ বিষয়টাতে একটু টাচ দিয়ে যাবো। যে জিনিসগুলা মনে হয় যে জাস্ট আমার শুনলেই হচ্ছে, জানলেই হচ্ছে, সেগুলো জাস্ট আমি বলে যাব। আর যে জিনিসগুলোতে মনে হয় যে না আমি এখানে একটু সময় দেওয়া দরকার, আমরা অবশ্যই তখন ওই বিষয়গুলোতে সময় দিয়ে তারপর আমাদের সিলেবাসটা কভার করব। তো এই জন্য আমরা আসলে এখানে টেন্স যেহেতু আছে টেন্স থেকে শুরু করব না, আমরা শুরু থেকে শুরু করতে চাই। তাহলে বলো তো, যদি একদম শুরু থেকে শুরু করতে চাই তাহলে শুরুতে কি আছে? হ্যাঁ, আমরা একদম আসলে লেটার থেকেই শুরু করব। জাস্ট আমরা হয়তো ওই জিনিসগুলো একটু একটু আলোচনা করব। আমরা সবাই লেটার সম্পর্কে ভালো ধারণা নিয়ে আছি, আমরা বিষয়গুলোতে অবগত। তারপরেও আমি হচ্ছে একটু বলে যাব। দেখবা যে অনেক সময় এরকম হয় যে জানার মধ্যেই কিন্তু অনেক জিনিস থাকে, হ্যাঁ। আচ্ছা, বলো তো আমরা লেটার সম্পর্কে আসলে কে না জানি? আমরা তো জানি যে আমাদের আসলে লেটার কয়টা। ঠিক বলেছো তোমরা যে লেটার হচ্ছে 26টা। তাহলে আমাদের লেটার 26টি। এর মধ্যে এই 26টা লেটারের মধ্যে আমরা তো এটাও জানি যে আমাদের এই লেটারটা আমাদের দুই ভাগে ভাগ করা। এটা হচ্ছে ভাওয়েল, আর একটা হচ্ছে কনসোনেন্ট। 26টার মধ্যে আমাদের ভাওয়াল আছে 5টি এবং কনসোনেন্ট আছে 21টি, তাই না? আমাদের 5টি ভাওয়াল কি কি সেটাও আমরা জানি। এ, ই, আই, ও এবং ইউ। আর বাকি যে ওয়ার্ডগুলো আছে, সরি বাকি যে লেটারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কনসোনেন্ট। এর মধ্যে আমরা কিন্তু এই জিনিসটাও জানি যে আমাদের ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না। যেমন দেখো আমরা যে কোনো একটা ওয়ার্ড নিয়ে যদি আলোচনা করি, ধরো এই যে মোবাইল, বা আমি যে লিখছি হচ্ছে এই পেন দ্বারা, পেন, ল্যাপটপ, বুক, ইত্যাদি। এর মধ্যে দেখো আমরা যদি মোবাইলটা দেখি, মোবাইলের মধ্যে আমাদের ও আছে, আই আছে এবং ই আছে। অর্থাৎ আমাদের কিন্তু কি আছে, ভাওয়েল আছে, ঠিক আছে? তারপরে যদি আমরা এখানে পেন দেখি, এই যে আমাদের দেখো ই আছে। ল্যাপটপ, ল্যাপটপে এ, ও, এই ভাওয়েল গুলো আছে। বুকে আমাদের ও আছে। তাহলে এই যে আমরা যে ওয়ার্ড গুলো লিখলাম, এই ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের ভাওয়াল গুলো আছে। তার মানে এটা আমরা বলতেই পারি যে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না। আচ্ছা, এবার আরো কিছু আমরা ভাওয়াল ওয়ার্ড দেখি। প্রায়,
ফ্রাই, তারপর বলতে পারো মাই, ইটিসি। তাহলে এখানে দেখো তো আমরা যে ক্রাই ওয়ার্ডটা লিখলাম এখানে কি আছে, সি আর ওয়াই, কি ব্যাপার? এখানে ভাওয়ালের কোনোটা কেন দেখা যাচ্ছে না? এ, ই, আই, ও, ইউ কোনোটা কি আছে এখানে? নাই। তার মানে একটু আগেই তো আমি বললাম যে আসলে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না। বাট আমি এখন আবার কিছু ওয়ার্ড দিলাম যেগুলোতে হচ্ছে আমাদের এই 5টি ভাওয়াল নাই। তার মানে কি আমি ভুল বললাম? না, আমি মোটেও ভুল বলিনি। আমাদের যেটা বললাম যে 5টি ভাওয়াল যে আছে সেগুলো ছাড়া যেমন ওয়ার্ড গঠিত হতে পারে না, আমাদের কিছু ওয়ার্ড আছে আমরা যদি ভাওয়াল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াই দ্বারা কিন্তু সেই কাজগুলো চালাতে পারি। অর্থাৎ কোনো ওয়ার্ডে যদি ভাওয়াল নাও থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়াই সেই সেন্টেন্স সেই ওয়ার্ডে থাকবে এবং ওয়াইটা আমাদের এখানে স্পেশাল ভাওয়াল হিসেবে কাজ করবে। কি বললাম? তাহলে ওয়াইটা আমাদের স্পেশাল ভাওয়াল হিসেবে কাজ করবে। তাহলে আমাদের ভাওয়াল 5টি, বাট ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়াল। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই বিষয়টা অনেকেই জানো। যদি না জেনে থাকো জাস্ট মনে রাখো যে ওয়াই হচ্ছে আমাদের স্পেশাল ভাওয়াল। আচ্ছা, এবার আহ, আমরা হচ্ছে লেটার বলতে পারি। আমরা যে লেটারগুলো শিখছি এই লেটারগুলোকে আমরা আবার অ্যালফাবেট বলতে পারি। তো অ্যালফাবেট এবং লেটার এর মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা? এর মধ্যে হচ্ছে আমাদের খুবই মৌলিক এবং কমন একটা পার্থক্য, যেটা যেটা হচ্ছে লেটার হচ্ছে আমাদের একটা সিম্বল বা চিহ্ন, এটা হচ্ছে যার শুধুমাত্র একটা নিজস্ব উচ্চারণ আছে। তার মানে লেটারের হচ্ছে নির্দিষ্ট নিজস্ব তার উচ্চারণ থাকবে। আর অ্যালফাবেট যেগুলো বললাম বা বর্ণমালা অর্থাৎ লেটারের সমষ্টি, এই হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয় শুধুমাত্র। তার মানে কি বললাম, যে আমাদের লেটার হচ্ছে একটা সিম্বল যার নিজস্ব কিছু উচ্চারণ আছে, আর অ্যালফাবেট হলো কিছু লেটারের সমষ্টি। তাহলে এই যে আমরা বললাম আমাদের যে লেটার 26টা বা বর্ণ 26টা, তাহলে এই প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে বলবো লেটার। যেমন এ আমাদের জন্য একটা লেটার, ই একটা লেটার, আই একটা লেটার, ও একটা লেটার, ইউ একটা লেটার। বাট যখন এই 26টা লেটারকে আমরা একসাথে একসাথে বলবো তখন আর আমরা সেগুলোকে আলাদা করে লেটার বলবো না, তখন আমরা সেগুলোকে ওই 26টা লেটারকে একসাথে বলবো অ্যালফাবেট। সেট অফ লেটার্স ইজ কল্ড অ্যালফাবেট। ঠিক আছে? তাহলে আমরা লেটার এবং অ্যালফাবেটের মৌলিক পার্থক্যটা দেখলাম। আচ্ছা, এইখান থেকে আমাদের একটা ধরো এটাও কারেকশনের আওতা আমরা বলতে পারি। আমি একটু আগেও কিন্তু বলেছিলাম যে আসলে কারেকশন জিনিসটা কিন্তু শুধু স্পেসিফিক ভাবে আলাদাভাবে শেখার কোনো বিষয় না, আমাদের সম্পূর্ণ গ্রামারটা নিয়েই কিন্তু কারেকশন। যে কোনো জিনিসটাই কারেকশন হতে পারে, বাট বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এই যে ধরো বললাম আমি যে অ্যালফাবেট, এই যে অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তো আমি চাইলেই কিন্তু অ্যালফাবেটকে, যেহেতু বললাম বর্ণমালা অনেক বেশি জিনিস, আমরা কিন্তু বলি কি যে আমার কাছে যদি বলি একটা কলম আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলি পেন। যদি আমার কাছে অনেকগুলো কলম থাকে তাহলে আমি কিন্তু সেগুলো কি বলি, পেন্স। তারপর হচ্ছে আরো জিনিস, যে আমার কাছে ধরো একটা আম আছে, আমরা বলি সেটা হচ্ছে ম্যাঙ্গো। অনেকগুলো আম থাকলে সেখানে কিন্তু আমরা বলি ম্যাঙ্গোজ। বাট আমি কিন্তু এই যে অ্যালফাবেট মানে তো বললাম যে বর্ণমালা, তাহলে সেক্ষেত্রে কি এটা এরকম হতে পারে না যে অ্যালফাবেটস, আমি কি চাইলে তখন এটাকে এরকম ভাবে অ্যালফাবেটস লিখতে পারি? না, পারি না। এইখানে হচ্ছে আমাদের মূলত শিক্ষার বিষয়, কারণ অ্যালফাবেট নিজেই হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড। অ্যালফাবেট মানেই বর্ণমালা, তাহলে সেখানে আলাদা করে তাকে প্লুরাল করার জন্য কোনো এস যুক্ত করার প্রয়োজন নেই। এটাই আমাদের শেখার বিষয়। এখন যদি আমি এটাকে যুক্ত করি তাহলে এটা আমাদের কি মানে সমস্যা কোথায় হবে? যদি আমি এখানে আলাদা করে এস যুক্ত করি তাহলে এটাতে এমনিতেই প্লুরাল আছে, তাহলে এস যুক্ত করা মানে আমি আবার এটাকে আবার প্লুরাল করার চেষ্টা করলাম। তো এইটাকেই আমাদের গ্রামারের, ইংলিশ গ্রামারের ভাষায় সেটাকে বলা হয় রিডান্ডেন্সি প্রবলেম। কি বললাম? রিডান্ডেন্সি প্রবলেম।
অনেকে হয়তো এটা প্রথম শুনে থাকবে, কিন্তু আমি তো বারবার এই শুরুতে একটা কথা বললাম যে আমরা যদিও জিনিসগুলা মনে হয় যে আমি প্রথম শুনলাম জিনিসটা কি, তো আমি জাস্ট তোমাদেরকে বলবো যে রিডান্ডেন্সি তুমি কথাটা একবার মাথায় রাখো, শুনে নাও। যে তুমি যদি আগে কখনো নাও শোনো, জাস্ট এখন বলো যে আমি জাস্ট শুনলাম। পরবর্তীতে যখন শুনলে, যখন আমি বুঝতে পারি যে আসলে এই কথাটা আমি আগে শুনেছি এবং এই জিনিসটা কি, তাহলে রিডান্ডেন্সি মানে হচ্ছে পুনরায় একটা জিনিস যেরকম আছে আমি আবার সেটাকে একটু জোর করে আবার আবার যেমন এটা অ্যালফাবেটের যেহেতু এখানে প্লুরাল আছে, আমি যদি আবার অ্যালফাবেটস করতে যাই, এস যুক্ত করি, তাহলে অলরেডি যেহেতু এটা প্লুরাল আছে আমি আবার এটাকে জোর করে প্লুরাল করতে চাইলাম। এইটাই হচ্ছে আমাদের রিডান্ডেন্সি প্রবলেম। তো আই হোপ তোমরা অ্যালফাবেট কে যে অ্যালফাবেটস করা যাবে না সেই জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো আমরা এই যে বললাম আমাদের যে লেটারগুলো, এই প্রত্যেকটা লেটার কিন্তু আহ, আলাদা আলাদা একটা করে লেটার। আমরা পরবর্তীতে যখন ওয়ার্ড আলোচনা করব সেখানে আমরা দেখব যে লেটার গুলা মিলেই কিন্তু একটা ওয়ার্ড হয়। অনেকগুলা লেটার একসাথে যুক্ত হয়ে সেখানে ওয়ার্ড তৈরি করে। বাট আমি চাইলে কিন্তু প্রত্যেকটা লেটারকেই আমি একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে? দেখো, আমি যদি এখানে বলি যে এ ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, তার মানে আমি বললাম এ ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে এ। এই জায়গায় দেখো এইখানে কিন্তু এটা কি হিসেবে ব্যবহার হলো, এইখানে কিন্তু এ আর লেটার নেই, এখানে এই হচ্ছে একটা ওয়ার্ড। আমরা হচ্ছে ওয়ার্ড নিয়ে অবশ্যই সামনে আলোচনা করব। তো এইভাবেই আমি চাইলেই কিন্তু এ বি সি ডি যা আছে আমাদের ইংলিশ লেটারের 26টা লেটারকেই আমি চাইলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি শুধুমাত্র এই সেন্টেন্সটা দ্বারা। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা নতুন একটা জিনিসে যাই। নতুন জিনিস বলতে আমি যদি এখন বলি যে আমরা একটা প্যানগ্রাম শিখবো, এখন তো অনেকে বলবা যে আসলে প্যানগ্রাম জিনিসটা কি, এটা হয়তো নতুন কোনো জিনিস। কিন্তু না, আসলে আমরা এই জিনিসটা জানি, বাট এটাকেই যে প্যানগ্রাম বলে সেই জিনিসটা হয়তো জানি না। দেখো, আমি একটা জাস্ট আমি একটা সেন্টেন্স লিখি। এ কুইক ব্রাউন ফক্স কাটছে না, আচ্ছা সমস্যা নেই। জে ইউ এম কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, লেজি ডগস। এইবার বলো তো, এই সেন্টেন্সটা কে কে জানো না, বা কেউ কখনো শোনো নাই? এরকম কি আসছো কেউ? আমার তো মনে হয় না। এই কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস, এইটা হচ্ছে ইংলিশ ইংলিশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা প্যানগ্রাম। প্যানগ্রাম বলতে বোঝায় যে আমার ইংলিশের যে অ্যালফাবেট গুলা প্রত্যেক এমন একটা সেন্টেন্স তৈরি করা যে সেন্টেন্সের মধ্যে ইংলিশের প্রত্যেকটা অ্যালফাবেট তুমি খুঁজে পাবে। তো এটাই যে শুধুমাত্র একমাত্র প্যানগ্রাম বিষয়টা কিন্তু এমন না, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় প্যানগ্রাম। তুমি অনলাইনে সার্চ দিলে দেখবে যে এরকম অনেকগুলো হচ্ছে প্যানগ্রাম দেওয়া আছে, যেগুলা শুধু যেগুলো হচ্ছে যেগুলোর মধ্যে তুমি চাইলেই ইংলিশের 26টা লেটার কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। তাহলে এখানে দেখো এখানে কি কি আছে আমাদের, আমরা প্রত্যেকটা লেটার খুঁজে বের করি। আমাদের এই হচ্ছে এ বি সি ডি, তারপর দেখো আমাদের হচ্ছে ই এফ জি। এরকম তুমি খুঁজে চাইলেই কিন্তু তুমি হচ্ছে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা
এই এই সেন্টেন্সটা থেকে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্রত্যেকটা লেটার কিন্তু খুঁজে বের করতে পারবা। ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় যে ইংলিশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্যানগ্রাম হচ্ছে এই সেন্টেন্সটাকে। আচ্ছা, আমরা আজকে একটু যেহেতু লেটারের সাথে ওয়ার্ড নিয়ে কথা হয়ে গেছে অনেকটা, তো আমরা আজকে ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করব। দেখো, ওয়ার্ড জিনিসটা আসলে কি? ওয়ার্ড ওয়ার্ড জিনিসটা হচ্ছে, যদি ওয়ার্ডের সংজ্ঞা আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে একের অধিক লেটার একত্রিত হয়ে যদি সুন্দর একটা অর্থ দেয় তখন সেটা ওয়ার্ডে রূপান্তরিত হয়। খুব ভালো করে কিন্তু শুনতে হবে যে একের অধিক লেটার একত্রিত হয়ে যদি সুন্দর একটা অর্থ দেয় তখন তাকে আমি ওয়ার্ড বলতে পারবো। তাহলে একের অধিক লেটার যুক্ত করতে কিন্তু আমার কোনো সমস্যা নেই, আছে? নাই। বাট মেইন যে সমস্যা সেটা হচ্ছে আমাকে এমনভাবে তৈরি করতে হবে, ওই ওয়ার্ডগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে সেটা আমি সুন্দর একটা অর্থ পাই। এই অর্থতে কিন্তু আমাকে সবকিছু আটকে দেয়। তো আমি চাইলেই কিন্তু এলোমেলো কিছু ওয়ার্ড, কিছু লেটার নিয়ে আমি এগুলোকে একসাথে করে দিয়ে বললাম যে নাও এটা হচ্ছে ওয়ার্ড, কিন্তু আমি চাইলে কিন্তু সেরকম করতে পারবো না। আমাকে অবশ্যই ওই লেটারের সমষ্টির মাধ্যমে আমাকে একটা অর্থ তৈরি করতে হবে। তাহলে দেখো, আমি বলতে পারি, যেটা বললাম একটু আগে, আমরা যে উদাহরণগুলো দিলাম, ধরো এই যে বুক, যার অর্থ কিন্তু আমরা জানি বই। পেন, কলম। তারপর তুমি বলতে পারো, আহ, ধরো ফাস্ট, দ্রুত, বা আমি বললাম নেম, নাম। এখন এগুলাকে আমি বললাম যে এখন এগুলো এরকম আছে, আমি এরকম সাজাবো না, আমি চাইবো এরকম লিখবো। তারপর লিখবো, আচ্ছা বলো তো, তাহলে এখন আমি লিখলাম কি কে ও ও বি। আচ্ছা, এটা কি কোনো অর্থ দেয়? না, এর কোনো কিন্তু অর্থ নেই। তাহলে আমি চাইলেই কিন্তু এখন এই ওয়ার্ডটাকে, এই যে সমষ্টি, লেটারের যে সমষ্টি, এই সমষ্টিটাকে কিন্তু আমি এখন ওয়ার্ড বলতে পারবো না। কেননা কারণ এটা কিন্তু আমার প্রথম কন্ডিশন স্যাটিসফাই করেছে, যদিও যে কিছু লেটারকে একসাথে যুক্ত করেছে, বাট আমার যে মেইন ফোকাস, মেইন যে বিষয়টা সেটাতে হচ্ছে যে অর্থ, সেই অর্থ কিন্তু সে দিতে পারেনি, যার কারণে আমি এটাকে ওয়ার্ড বলতে পারবো না। তো এইরকম ভাবেই আমাদেরকে ওয়ার্ডের বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা হচ্ছে ওয়ার্ড সম্পর্কে যদি আরেকটু কিছু বলতে চাই, তাহলে একটা জিনিস জেনে রাখো যে ওয়ার্ড হচ্ছে ইংলিশ গ্রামারের স্মলেস্ট অ্যানিমেল, সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান। যে আমি যদি বলি যে আমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান কি, তাহলে অনেকে কিন্তু আসলে লেটার বলবে, কিন্তু না, ইংলিশ গ্রামারের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ওয়ার্ড। তো এই ছিল আসলে আমাদের আজকে, যেহেতু আজকের শুরু, আমরা ইংলিশ নিয়ে আজকে শুরু করলাম, তো এই জন্য জাস্ট আমাদের শুরু থেকে শুরু করার জন্য হালকা একটু আমরা ধারণা নিয়ে আজকে শুরু করলাম। আমরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমরা পরবর্তীতে যেটা বললাম, ধাপে ধাপে আমরা অবশ্যই আসব। আমাদের যে জিনিসগুলো সিলেবাসে আছে সেগুলোতে আমরা অবশ্যই খুব ভালোভাবে ফোকাস দিব, কিন্তু তার আগে আমাদের যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা জানবো। তো আমাদেরকে আমাদের সাথে আসলে থাকতে হবে জিনিসগুলা। এখন হয়তো এই আজকের ভিডিওটা দেখার পরে তোমার মনে হতে পারে যে না, এই বিষয়গুলো তো সহজ, এই বিষয়গুলো তো আমি জানি, এগুলো তো আসলে আমার দেখার দরকার নেই। কিন্তু না, হতে পারে যে এমন কিছু জিনিস থাকবে, যেহেতু এখানের বেশিরভাগ জিনিসগুলো তোমার পরিচিত বা তোমার জানা আছে, তো এখন যদি নতুন কোনো জিনিস আসবে অবশ্যই। তো যদি নতুন কোনো জিনিস আসে সেগুলো কিন্তু তোমার গ্র্যাব করতে সহজ হবে, যে হ্যাঁ, আগের এই জিনিসগুলো তো জানতাম, এটা তো এখন আমার কাছে নতুন মনে হচ্ছে। তো এই জন্য আমি বলবো
যে স্টে উইথ আস, লেগে থাকো, আমাদের সাথে থাকো। আশা করছি তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর আমাদের হচ্ছে কিছু টপিক যদি শেষ হয় তাহলে কিন্তু আমরা এই টপিকের উপরে, তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো, ক্লাসগুলো দেখতেছো, আমরা এই টপিকের উপর কিন্তু পরীক্ষা নিব। তো তোমরা হচ্ছে ভিডিওগুলো ভালোভাবে দেখো, করার চেষ্টা করো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের অ্যাড নাই তারা চাইলে অ্যাড হয়ে নিতে পারো। আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া থাকবে। সবাই ভালো থেকো, ভিডিওগুলো ভালোভাবে দেখো। আর তোমার যারা বন্ধুরা আছে যারা এখনো গ্রুপে অ্যাড হয়নি, ভিডিওগুলো যারা দেখতেছে না এখনো, তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তো পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।